কমিউনিটি একটা জায়গায় কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং বেশ কয়েক মাস হয়ে গেছে। সেই জায়গাটা হচ্ছে যে এখন যে নতুন যে গ্রাফিক্স কার্ডগুলো বের হয়েছে, যেমন হচ্ছে আপনার 5060 Ti, তারপর 9060 XT, এগুলো কিন্তু সব PCI Gen 5 সাপোর্ট নিয়ে আসে। তো PCI Gen 5 সাপোর্টওয়ালা যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো যদি আমরা আগের যে মাদারবোর্ডগুলো আছে 650 চিপসেটের মাদারবোর্ড, যেগুলো হায়েস্ট কিন্তু হচ্ছে আপনার ক্যাপাবিলিটি হচ্ছে PCI Gen 4 পর্যন্ত, সেগুলোতে লাগালে কি একটা পারফরমেন্স পেনাল্টি আসে নাকি আসে না? অনেকে বলতেছে যে পারফরমেন্স পেনাল্টি আসে, হ্যাঁ অনেকটাই পারফরমেন্স পেনাল্টি হয়। অনেকে বলতেছে যে না, কোনো ডিফারেন্স হয় না, একদম সেম পারফরমেন্স থাকে, তো আপনারা 650 মাদারবোর্ড দিয়ে চালান। এই সুযোগে আবার B850 মাদারবোর্ডগুলো কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে? কিন্তু কারণ হচ্ছে ওগুলো শিফটই হয় হচ্ছে আপনার PCI Gen 5 এর যে সাপোর্টটা আছে সেটা দিয়ে শিফট হয়। আজকে আমরা এই ভিডিওতে একটা ডিপ ডাইভ করবো যে একটা 5060 8GB ভ্যারিয়েন্টকে আমরা টেস্ট করছি বোথ PCI Gen 5, Gen 4 এবং Gen 3 তে, যেরকমটা আদার ইউটিউবাররা করে, হার্ডওয়্যার আনবক্সড করছে। এটা আমরা আজকে দেখবো যে আসলে কি পার্থক্য হয় নাকি হয় না, হলেও কতটুকু জাস্টিফিকেশন এবং হচ্ছে কতটুকু হচ্ছে রেড লাইন আছে, এই বিষয়গুলো নিয়ে সবকিছু নিয়ে আলোচনা হবে। সাথে আমি আছি অনুরাগ, দেখছেন টেকনিক বাংলাদেশ। চঞ্চল যাক আজকে আমাদের একটা PCI জেনারেশনের মারামারিতে, রাইট? আজকে আমাদের টেস্ট সাবজেক্ট হচ্ছে 5060 একটা, যেটা হচ্ছে 8GB VRAM দিয়ে আসে। এই ভিডিওটার আগে একটা থিওরি একটু আমরা বুঝে নিই। দেখেন, আমরা তো গেম খেলি এবং গেমগুলো কিন্তু আস্তে আস্তে হেভি হবে, এবং এই জিপিইউগুলোর মধ্যে কিন্তু একটা VRAM আছে, ঠিক আছে? যেমন 5060 VRAM হচ্ছে 8GB, 5060 Ti এর 8GB 16GB দুইটাই আছে, 9060 XTরও আবার 8GB 16GB দুইটাই আছে। তো এখন যখন আমরা গেমগুলো খেলি, গেমটা তো অনেক ভারী হয় এবং গেমের অনেক সিন আছে যেগুলোতে কিন্তু অনেক ভারী ভারী টেক্সচার আছে, যেমন হচ্ছে আপনার ঘাসের যে সিনগুলো আছে বা অনেক ল্যান্ডস্কেপ আছে বা হচ্ছে অনেক বিল্ডিং আছে, এইসবের তো অনেক টেক্সচার হেভি সিন হয়। 8GB VRAMগুলোর ক্ষেত্রে দেখা যায় যে মাঝে মাঝে VRAMগুলো যখন পাস হয়ে যায়, অর্থাৎ ওভারলোড হয়ে যায়, যতটুকু VRAM-এর ক্যাপাবিলিটি তার থেকে বেশি হচ্ছে আপনার গেম ডিমান্ড করতেছে, তখন যে এক্সট্রা ডিমান্ডের যে স্পেসটুকু, যেসব VRAM-টুকু লাগে, সেই ডিমান্ডটুকু ফিল আপ করতে আমাদের পিসিতে যে র্যাম আছে না, সুন্দর সুন্দর হচ্ছে 8GB স্টিকের র্যাম লাগে, ওইখান থেকে হচ্ছে আপনার মেমোরি টানা শুরু করে। তো মেমোরি যখন টানা শুরু হয় তখনই হচ্ছে আপনার এই যে PCI যে লেনের যে কমিউনিকেশনটা সেটা লাগে, এবং র্যাম কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে আপনার ডাটা হ্যান্ডেল করে। তো এই যে ডাটার যে হ্যান্ডলিংটা, এই যে জিপিউর যে র্যাম থেকে ডাটাটা টানতে হয়, সেটা হচ্ছে PCI এক্সপ্রেস লেন দিয়ে কিন্তু আপনার কমিউনিকেশন দিয়ে টানতে হয়। তো Gen 5 এর কমিউনিকেশনটা হচ্ছে সব থেকে স্পিডি, সব থেকে বেশি স্পিড হয়, বাট Gen 4 আপনি পেনাল্টি পাবেন এবং PCI Gen 3 তেও পেনাল্টি পাবেন। তো থিওরি হিসাবে 8GB VRAM ক্রস করলে, যেহেতু 8GB VRAM প্রায় অনেকগুলো গেমই ক্রস করে যায় VRAM-এর যে লিমিটটা, তো সেই ক্ষেত্রে কিন্তু এইখানে হচ্ছে আপনার সব থেকে বেশি হচ্ছে আপনার ডাটার যে ভ্যারিয়েশন তিনটা জেনারেশনে, PCI Gen 5, 4 আর 3 তে, তো এখানে কিন্তু সব থেকে বেশি দেখার কথা। তো এর জন্য আমরা এটা নিয়েছি, আমাদের টেস্ট সিস্টেম হিসেবে নিয়েছি, সেটা হচ্ছে AMD Ryzen 7 9700X প্রসেসরটা ছিল, গিগাবাইটের B850M D3HP মাদারবোর্ডটা ছিল, বিকজ এটাতে কিন্তু PCI Gen 5, 4, 3 তিনটারই হচ্ছে আপনার স্লটের ক্যাপাবিলিটি আছে, তিনটাতে আমরা মোডে শিফট করে হচ্ছে দেখতে পারবো। তার সাথে ছিল হচ্ছে আপনার Corsair Vengeance হচ্ছে 32GB 6000 MHz CL30 RAM, আর হচ্ছে ম্যাক্সকুলের পান্ডা MC7 কেসিং, AITC কিংসম্যানের হচ্ছে 1TB SSD, ফার্স্ট প্লেয়ারের MT360 AIO, এগুলো হচ্ছে ব্যাপার সবাই, এগুলো তো ম্যাটার না। তো আমরা হচ্ছে বেঞ্চমার্কটা শুরু করব। তো আমরা করছি কি, সমস্ত বেঞ্চমার্ক এবার 2K তে করছি, কারণ হচ্ছে আমাদের যে এইমটা, আমাদের লক্ষ্যই ছিল যে VRAM-কে এনিহাও হচ্ছে আমাদের স্ট্রেস দিয়ে ওভার লিমিট করতে হবে। 1080p গেমিংয়ের ক্ষেত্রে সমস্ত সিনারিওতে জিনিসটা কিন্তু সেরকম হয় না, VRAM-টা দেখা যায় 8GB নিচে থাকে বা মাঝে মাঝে 8GB ছুঁই হয়, কিছু সার্টেন ক্ষেত্রে 8GB-কে ক্রস করে যায়। তো 1080p-তে আমরা এই জিনিসটা বুঝবো না, 1440p-তে করছি, এবং প্রতিটা গেম আমরা একদম আলট্রা প্রিসেটে মাঝে মাঝে রে ট্রেসিং অন করে আমরা টেস্ট করে দেখছি যে কি অবস্থা। 5060 এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট কেস এবং টেস্ট সাবজেক্ট। তো চলুন শুরু করে দিই। প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে Alan Wake 2। ইটসেলফ ইজ আ ভেরি হেভি গেম। হাই প্রিসেটে যখন আমরা হচ্ছে ম্যাক্সিমাম পুশ করছিলাম, তখন দেখলাম যে Gen 5-এ কিন্তু অ্যাভারেজে 22 FPS এবং 18 FPS পাচ্ছে। Gen 4-এ দেখেন অ্যাভারেজে 21 FPS এবং 1% মতো 19 FPS এর মতো পাচ্ছে, এবং Gen 3-তে কিন্তু অ্যাভারেজে 12 FPS এবং 1% মতো 3 FPS এর মতো পাচ্ছে। Gen 3-তে কিন্তু পারফরমেন্স অনেকটাই ড্রপ করছে, এবং Gen 4-এর ক্ষেত্রে আমি প্রথম গেমে একটু ডিসকাশন বেজে এই ভিডিওটা করতেছি। এইখানে আপনার কাগজে কলমে মনে হবে যে Gen 5 আর Gen 4-এ কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, বাট
অ্যাভারেজে খুব একটা ডিফারেন্স না থাকলেও 1% লোতে কিন্তু গেমটা বেশ স্টার্টার করে এবং ফ্রেম কিন্তু ড্রপ করে, ফ্রেম কিন্তু মিস করে, বিকজ কমিউনিকেশনের যে জেনারেশন প্রোটোকল সেটা কিন্তু ঠিক নাই। এরপরে যখন আমরা একটু ক্লিয়ার অবস্কার এক্সপিডিশন 33 এই গেমটা হচ্ছে একদম হচ্ছে এপিক প্রিসেটে খেললাম 2K-তে, তখন দেখলাম Zen 5 কিন্তু এখানে অ্যাভারেজে 32 FPS এবং 1% হতে 8 FPS এর মতো দিচ্ছে। Zen 4 কিন্তু অ্যাভারেজে 31 FPS এবং 1% হতে মাত্র 3 FPS দিচ্ছে, এবং Zen 3-তে কিন্তু অ্যাভারেজে 25 FPS এবং 1% হতে মাত্র 2 FPS দিচ্ছে। অর্থাৎ এই গেমটাতেও কিন্তু আপনার Zen 5 আর Zen 4 এর মধ্যে খুব একটা পারফরমেন্স কাগজে কলমে ডিফারেন্স না দেখলেও 1% লো এবং গেমের যে ফ্রেম টাইম সেখানে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসছে এবং বেশ কিন্তু স্টার্টার করছে, আনপ্লেয়েবল ছিল। 1% লোটা কিন্তু এই বেঞ্চমার্কগুলোর ক্ষেত্রে মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে। তারপর আমরা খুবই জনপ্রিয় Cyberpunk 2077, এটাতে আমরা 2K তো সেট করছি, RT আমরা এবার ওভারড্রাইভ করছি, রে ট্রেসিং যেটা, এবং তার সাথে আমরা করছিলাম কি DLSS এর কোয়ালিটিটাও অন করে নিয়েছিলাম যতভাবে প্রেসার দেওয়া যায়। দেখলাম যে Zen 5 এর এখানে ক্ষেত্রে আমরা দেখলাম এখানে অ্যাভারেজে 32 FPS এবং 1% মধ্যে 23 FPS পাচ্ছি, বাট Zen 4 এ শিফট করার সাথে সাথে সেটা অ্যাভারেজে 26 FPS এবং 1% মধ্যে 15 FPS এ নেমে আসছিল, এবং PCI Zen 3 তে কিন্তু এটা অ্যাভারেজে 20 FPS এবং 1% মধ্যে 17 FPS এ নেমে আসছিল। অর্থাৎ এখানে কিন্তু একটা আপনার স্টিপ হচ্ছে একটা ডিক্লাইন দেখা গেছে তিনটা জেনারেশনের মধ্যে। এরপর যখন আমরা একটু লাস্ট অফ আস পার্ট 1টা খেললাম, সেখানে দেখলাম যে এখানে কিন্তু আলট্রা প্রিসেটে আবার 2K গেমিং যখন আমরা করলাম আর কি 2K-তে বেঞ্চমার্কটা করলাম, দেখলাম যে Zen 5 কিন্তু অ্যাভারেজে 31 FPS এবং 1% 19 FPS এর মতো দিচ্ছে, Zen 4 এ 27 আর 16, আর Zen 3 তে 12 আর 16-তে নেমে আসছে। এইখানে কিন্তু একটা শার্প ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি লাইক হার্ডওয়্যার আনবক্সের যেটা ছিল এটাও কিন্তু আমরা দেখতে পারতেছি। তারপরে যখন আমরা একটু ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য গ্রেট সার্কেল মুভ অন করলাম, এখানেও কিন্তু দেখলাম যে আমাদের Zen 5 এ অ্যাভারেজে 23 FPS এবং 1% 19 FPS এর মতো দিচ্ছে, Zen 4 এ কিন্তু 50-60 অ্যাভারেজে 18 FPS এবং 1% হতে 15 FPS এর মতো দিচ্ছে, Zen 3 তে কিন্তু অ্যাভারেজে 10 আর 9 এর মতো দিচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু জাস্ট PCI লেনের আপনার জেনারেশন চেঞ্জ করার কারণে স্টিপ একটা ডিক্লাইন আবারও আমরা দেখতে পারতেছি, এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু VRAMটা কিন্তু ডিক্লাইন হয়েছে, এবং যত আমরা হচ্ছে জেনারেশন কমাইছি তত কিন্তু 1% লোডটা একদম আনপ্লেয়েবলের মতো হয়ে যায়, অনেক স্ট্যাটার করে, তো অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তারপর যখন আমরা একটু স্পাইডারম্যান 2টা সবার লাস্টে খেললাম, তখন কিন্তু দেখলাম যে অ্যাভারেজে এটা Zen 5 এ 33 FPS এবং 1% মতো 18 FPS এর মতো দিচ্ছে, Zen 4 এ কিন্তু দেখেন অ্যাভারেজে 22 FPS এবং 1% মতো 11 FPS এর মতো দিচ্ছে, এবং Zen 3 তে কিন্তু যথাক্রমে অ্যাভারেজে 10 FPS এবং 1% মতো 6 FPS এর মতো দিচ্ছে। তো এখানেও আবার আমার কিছু বলা দরকার নেই, আপনারাই বুঝতে পারতেছেন কি অবস্থা। তো দিন শেষে এখন তাহলে কয়েকটা প্রশ্ন এসে যায়। প্রথম প্রশ্নটাই হচ্ছে যে ভাইয়া আমি তো 1080p গেমিং করব, তাহলে সমস্যা কি হবে নাকি হবে না? যেহেতু আপনি বলতেছেন VRAM ওভারফ্লো করলে 1440p তে খেললে সমস্যা হয়। হ্যাঁ, 1080p তে যদি আপনারা গেমিং করেন, দেখেন একটা গেম যখন আপনি খেলেন কোন সিনে অনেক হেভি টেক্সচার আসতেছে, মেইনলি কিন্তু টেক্সচার, তারপর হচ্ছে অ্যান্টি অ্যালাইজিং, এগুলাই কিন্তু VRAM-কে হচ্ছে আপনার প্রেশার এবং স্ট্রেসটা দেয়। হ্যাঁ, তো আপনি একটা গেম খেলতেছেন, আপনি জানেন না যে কখন কোন টেক্সচার হেভি সিন আসতেছে, বা কোন একটা এমন কমব্যাট সিন আসলো যেখানে টেক্সচার অনেক বেশি, ওইসব জায়গায় দেখবেন যে VRAM-এর আপনার ওভারফ্লো হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার এরকম পারফরমেন্সে আপনি একটা স্ট্রেট ডিক্লাইন দেখবেন। যদি হচ্ছে আপনি B650 যেগুলোতে Zen 5 এর সাপোর্ট নাই এই ধরনের মাদারবোর্ড নিয়ে নেন, আর যদি আপনি 1080p গেমিং এ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন যে আচ্ছা ঠিকই আছে, মোটামুটি চলতেছে, খারাপ না। পুরান কিছু গেম আছে যেরকম 2021-22-এরও যেগুলো টাইটেল আছে সেগুলোতেও কিন্তু আপনি 50-60-তে অত প্যারা খাবেন না যদি আপনি একটা PCI Zen 4 মাদারবোর্ড নেন। বাট 1 বছর পর একটা গেম আসলো, 1.5 বছর পর একটা গেম আসলো, 2 বছর পর একটা গেম আসলো, ওইগুলো কিন্তু এখন আপনি জানেন গেম সব বের হয় আনঅপটিমাইজড হয়ে বের হয়, ঠিক ঠিকানা নাই, কোনোটার একদম রিকোয়ারমেন্ট থাকে স্কাই হাই। সেগুলো যদি আপনি 50-60-তে চালাতে যান এবং PCI Zen 4 এ লাগিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি এরকম একটা রেজাল্ট দেখতে পারবেন। এখন সেকেন্ড একটা কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া অনেক ইউটিউবারও তো আমরা দেখলাম যে হচ্ছে কি এরকম ভিডিও বানায় বেঞ্চমার্ক করে, সেখানে তো 1-2 FPS এর ডিফারেন্স থাকে PCI Zen 5 আর Zen 4 আর Zen 3 তে, বা কোনো ডিফারেন্সই পায় না। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি যদি দেখেন যে ম্যাক্সিমাম ইউটিউবাররা করে কি, হয় গেমের যে ডিফল্ট বেঞ্চমার্ক ইঞ্জিন আছে সেগুলো তো বেঞ্চমার্ক করে দেখায়, অথবা গেমের প্রথম দিকের যে সিনগুলো আছে সেখানে বেঞ্চমার্ক করে দেখায়। দেখেন এক একটা গেমের যে ডিফল্ট বেঞ্চমার্ক ইঞ্জিন আছে সেটা কিন্তু অনেক লাইট ওয়েট হয় এবং অনেক অপটিমাইজড হয়, বিকজ তারা জানে যে মানুষজন বা রিভিউয়াররা এখানে হচ্ছে টেস্ট করবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বেঞ্চমার্ক ইঞ্জিনটা খুব লাইট করে বানাই। তো লাইট করে বানানোর কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 8GB VRAM-এর যে ক্যাপটা সেটা পুশ হয় না ঠিক মতো। যেমন ব্ল্যাক মিথ উকুকে দেখবেন যে মাত্র 4 থেকে 5GB VRAM হচ্ছে অ্যাভারেজে ইউজ হয় যখন আপনি বেঞ্চমার্ক ইঞ্জিন হচ্ছে গেমটাকে হচ্ছে আপনি পরীক্ষা করে দেখবেন। হ্যাঁ, তো এই কারণে যখন বেঞ্চমার্ক ইঞ্জিন দিয়ে আপনি হচ্ছে এগুলা করে দেখবেন
বেঞ্চমার্কগুলো, তখন কিন্তু PCI Zen 5 4 আর 3 তে কোনো ডিফারেন্সই পাবেন না, 1-2 FPS এর ডিফারেন্স হয়তো বা পাবেন, সেটা মিসেলিনিয়াস কারণে হইতে পারে। তো ডেফিনেটলি এই বেঞ্চমার্কটা আপনাকে করতেই হবে একটা গেমের একদম র্যান্ডম বা যেসব জায়গায় একদম স্ট্রেসওয়ালা পয়েন্ট আছে, টেক্সচার হেভি পয়েন্ট আছে, এইসব জায়গায় যেয়ে কিন্তু আমরা বেঞ্চমার্ক করছি। এবং আমরা আনফর্চুনেটলি এবার কোনো আপনাদেরকে গেম প্লে দেখাইতে পারলাম না, বিকজ আমাদের কাছে ডেডিকেটেড ক্যাপচার কার্ড নেই। এমনি এই গ্রাফিক্স কার্ডগুলোর PCI Zen 5 থেকে 4 এবং 3 তে ডাউনশিফট করার কারণে খাবি খায় অবস্থা। এর মধ্যে যদি আমরা আরো রেকর্ডিং এর ভারটা চাপাই দিই, তখন আমাদের FPS এর রিডিংটা ঠিক মতো আপনারা দেখতে পারতেন না। তো আমরা সামনে একটা হয়তো বা ক্যাপচার কার্ড নিব, যাতে আপনাকে এগুলো আর একটু পরিষ্কার করে দেখাইতে পারি। তো এখন অনেকে বলবেন যে না ভাই, আপনি B850 মাদারবোর্ড বেচার জন্য এগুলো বলতেছেন। ভাই, আমার বেচার কোনো ঠেকা নেই। আমার কাছে যেটা স্ট্রেট আপ সব থেকে ভালো জিনিস, সেটা আমি আপনাদেরকে বলি এবং আমি আপনাদেরকে র টেস্ট করে দেখালাম। বাট এই PCI Zen 5 4 আর 3 যে লিমিটেশনটা, যে পারফরমেন্স ড্রপটা, এগুলো আপনি কখনো 16GB VRAM এর কার্ডে দেখবেন না, বিকজ ম্যাক্সিমাম সব গেমই কখনো 16GB VRAM এর ক্যাপটাকে পার করতে পারে না। তো 16GB VRAM গ্রাফিক্স কার্ডগুলোকে আর র্যাম থেকে আর কোনো আপনার মেমোরি ধার নিতে হয় না, বা র্যামের সাথে কোনো রকমের মেমোরি কমিউনিকেশন করতে হয় না, যার কারণে কিন্তু আপনি PCI Zen 5 হোক, 4 হোক অথবা 3 হোক, তিনটাতে আপনি একদম সেম পারফরমেন্স দেখবেন। এর জন্য 5060-তে আপনি যে পারফরমেন্সটা ড্রপ দেখবেন, 5060 Ti 8GB-তে যে পারফরমেন্স ড্রপ দেখবেন, 9060 XT 8GB-তে যে পারফরমেন্স ড্রপ দেখবেন, সেটা কিন্তু 9060 XT 16GB-তে দেখবেন না, 5060 Ti 16GB-তে দেখবেন না। এটা নিয়ে হার্ডওয়্যার আনবক্সের পুরো একটা ভিডিও আছে, ওটা একদম দেখে নেবেন। খুবই ওয়াইজ একটা ভিডিও, খুবই সুন্দর একটা ইস্যু তুলে ধরছে। আমরা এটাতে একটু চেরি অন দ্য টপ অ্যাড করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর ডেফিনেটলি আমি সাজেস্ট করবো যে 5060-র সাথে ডেফিনেটলি 850 চিপসেট অথবা 650 মাদারবোর্ডে যেগুলো PCI Zen 5 সহ আসে, যেমন ম্যাক্সানের বোর্ড আসে, আবার অ্যাজরকের বোর্ড আসে, সেগুলো আপনি নেন। আর সব থেকে ভালো যদি 850 বোর্ড নেন, বিকজ 850 বোর্ডগুলোতে আবার SSDর যে স্লট আছে, সেটা PCI Zen 5 আসে। সামনে আশা করি PCI Zen 5 SSDর দামটা কম হবে, মার্কেট আরো মেইনস্ট্রিম হবে, তখন আপনারা নিতে পারবেন, আপগ্রেডের হেডরুমটা থাকলো। যেটা বলছিলাম, ভিডিওটা ভালো লাগে লাইক দিতে পারেন, নিচে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। আর আমাদের একটা গ্রুপ আছে টেকনিক বাংলাদেশ, সেটাতে জয়েন হয়ে যেতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তখন গুড বাই, এন্ড ডেফিনেটলি ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।